হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি অপারেটিং সিস্টেম থেকে 2 নম্বর ক্লাস। অর্থাৎ আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও হয়ে গিয়েছে। আর তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে ভিডিওগুলোকে লাইক কমেন্ট করেছো। তো সেই হিসাবেই নতুন ভিডিও চলে এসছে। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবে, তবেই কিন্তু প্রত্যেকটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা, কারণ এটা কিন্তু তোমাদের কাছে চাওয়া না, না কোনো টাকা পয়সা চাইছি, একদম সম্পূর্ণ ফ্রি ক্লাস, একটু ভালোবাসা চাইছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একবার দেখে নিই আজকের ক্লাসটা। কিন্তু আমরা অবশ্যই আগেরবারের মতো গোপাল স্যারের বই থেকেই পড়বো। বই নিয়ে কিছু বলছি না, বইয়ের ব্যাপারে আগের ক্লাসে বলা হয়ে গেছে। তো দেখতে থাকো ক্লাসগুলো, হ্যাঁ। আর যারা নতুন তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে। ক্লাসটা কোথায় পাবে? অবশ্যই চ্যানেলে চলে যাবে, ফার্স্ট ক্লাস দেওয়া আছে। আর এখনও প্লে লিস্ট বানানো হয়নি, পরবর্তী ক্লাস থেকে প্লে লিস্ট বানিয়ে দেবো, তার লিঙ্কও দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে সিলেবাস ছিল বেসিক অপারেটিং সিস্টেম, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। এখান থেকে আমরা এই যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে, এটা কিন্তু আমাদের গোপাল স্যারের বইতে চ্যাপ্টার 1 মানে অধ্যায় 1 নামে আছে। তো এখান থেকে আমরা বিগত ক্লাসে ডেফিনেশন পড়েছি, ফাংশন দেখেছি, অপারেটিং সিস্টেম ফাংশন দেখেছি, আর টাইপসগুলো পড়ে নিই, অপারেটিং সিস্টেমের কাজগুলো দেখেছি। আজকের ক্লাসে আমরা দেখবো টাইপস অফ অপারেটিং সিস্টেম। চেষ্টা করবো আজকের ক্লাসে সম্পূর্ণ টাইপসটাকে কমপ্লিট করার, ঠিক আছে? তো টাইপসের মধ্যে এখানে কী কী টাইপস আছে? ব্যাচ প্রসেসিং আছে, মাল্টি প্রোগ্রামিং আছে, টাইম শেয়ারিং আছে, মাল্টি প্রসেসিং আছে, ডিস্ট্রিবিউটেড এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আছে। তো কী কী আছে? ব্যাচ প্রসেসিং আছে, মাল্টি প্রোগ্রামিং আছে, টাইম শেয়ারিং আছে, মাল্টি প্রসেসিং আছে, ডিস্ট্রিবিউটেড আছে, আছে রিয়েল টাইম। মোট 6টা আছে টাইপস। এছাড়া কিন্তু আমরা আগে যারা পড়াশোনা করেছি, বিগত সিলেবাসে কী ছিল? সিঙ্গেল ইউজার ছিল, মাল্টি প্রোগ্রামিং ছিল, ছিল কিছু, হ্যাঁ। তো বর্তমানে তোমাদের এই ছটাই আছে। তো আমরা ক্লাসটা শুরু করব, নোটস তো প্রোভাইড করব। আর বিগত ক্লাসে তো আমাদের অপারেটিং সিস্টেম কী তোমরা অনেকে বুঝে গিয়েছো। যারা এই ক্লাসটা প্রথম দেখছো তার জন্য একবার বলে রাখছি, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, ঠিক আছে? তো ব্যবহারকারীর সঙ্গে কম্পিউটার একটা যোগাযোগের মাধ্যম তৈরি হবে। কার মাধ্যমে তৈরি হবে? অপারেটিং সিস্টেমের মাধ্যমে। এটা একটা সিস্টেম সফটওয়্যার, যার উপর বেস করে আমরা যে এত কিছু কাজকর্ম করছি, এটা কিন্তু এই ওএসের উপরে বেস করেই হচ্ছে। এই যে আমার যে মোবাইলটা আছে, মোবাইলে আমার নিজস্ব ওএস দেওয়া আছে, তারপরে আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করছি, ফেসবুক অ্যাপ ইনস্টল করছি। তার মানে অপারেটিং সিস্টেম ইনস্টল না হলে কিন্তু বাকি একটা অ্যাপও কাজ করবে না। তাহলে ওটা হলো বেস, ওটার উপর বেস করে আমরা বাকি সমস্ত অ্যাপগুলোকে ইনস্টল করছি, ঠিক আছে? তো সিস্টেম কি, সিস্টেমের মৌলিক কাজগুলো কি, এগুলো সম্বন্ধে আমরা বিগত ক্লাসে জেনে গিয়েছি। আজকে আমরা জানবো হচ্ছে, বের করে নিই একবার আজকের পার্টটা এই বই থেকে। এই তো অপারেটিং সিস্টেমের শ্রেণী বিভাগ, ঠিক আছে? তো আমি একবার নোটসটা দেখে নিই আমার। দেখো, নোটসে আমার কী ছিল? বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেমগুলির নাম ও কাজে উদাহরণ দাও। তো এখানে আমার কী কী নাম দেওয়া ছিল? সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, টাইম শেয়ারিং, আর ছিল হচ্ছে টাইম শেয়ারিং। তো এটুকুই ছিল। কিন্তু তোমাদের সিলেবাস যখন দেখলাম তখন দেখলাম যে এখানে আমার কী দেওয়া আছে? ব্যাচ প্রসেসিং দেওয়া আছে আর ডিস্ট্রিবিউটেড দেওয়া আছে। ওটা আমার প্রথম নোটসের মধ্যে মিসিং ছিল, ঠিক আছে? তারপরে আমরা এটা ঠিক করে নিয়েছি, তারপরে নোটসটা বানানো হয়েছে। তো এই নোটটা একটু এলোমেলো আছে, কারণ তখন আমার কাছে বই ছিল না। তো সেই হিসাবে আমি তোমাদের বলে দেবো কার পর কোনটা আসছে। তোমরা জাস্ট ভিডিওটা মন দিয়ে দেখো আর অবশ্যই লাইক করে দিও। তো প্রথমে দেখে নিই, আমরা একবার বইতে দেখি বইয়ে কী দেওয়া আছে। বইয়ের পার্টটা আচ্ছা, বইয়ে দেওয়া আছে শ্রেণীবিভাগ বলতে বইতে নিশ্চয়ই যেটা আমাদের সিলেবাসে আছে ছটা দেওয়া থাকবে। প্রথমে আছে ব্যাচ প্রসেসিং আছে, তারপরে বইতে আছে মাল্টি প্রোগ্রামিং আছে 2 নম্বর, 3 নম্বরে আছে টাইম শেয়ারিং, আর এখানে 4 নম্বর আছে মাল্টি প্রসেসিং, তারপরে আছে 5 নম্বর ডিস্ট্রিবিউটেড, আর লাস্ট 6 নম্বর আছে হচ্ছে রিয়েল টাইম। তো আমরা প্রত্যেকটাই আজকে আলোচনা করব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আচ্ছা আচ্ছা, প্রথমে আছে ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। দেখো, এটা যদি আমি বই থেকে দেখি, ব্যাচ প্রক্রিয়াকরণ অপারেটিং সিস্টেম, দ্য ব্যাচ। আমরা ব্যাচে পড়াশোনা করছি, ব্যাচ মানে একটা ব্যাচ শেষ হচ্ছে, একটা ব্যাচ আসছে, আমরাও ব্যাচ পড়াচ্ছি বাড়িতে, তাহলে পরপর কাজটা হচ্ছে ব্যাচ ওয়াইজ। ব্যাচ প্রক্রিয়াকরণ অপারেটিং সিস্টেম এমন একটি অপারেটিং সিস্টেম যেখানে একাধিক কাজ বা প্রোগ্রাম একত্রিত করে ব্যাচ আকারে কম্পিউটারে জমা হয়।
অনেকগুলো কাজ একসঙ্গে ব্যাচে জমা দেওয়া হয় এবং সেগুলো ধারাবাহিকভাবে ব্যবহারকারী হস্তক্ষেপ ছাড়াই সম্পাদিত হয়। যেহেতু অনেকগুলো কাজ ব্যাচে জমা হলো এবং সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে ওইভাবে ফলাফল বের হচ্ছে, তো এখানে হচ্ছে আমাদের যে কোনো হস্তক্ষেপ লাগবে সেটা দরকার নেই। যেমন তো এখানে বিভিন্ন ইউজারগুলো আছে, ইউজার 1 আমি, তুমি, তোমরা সবাই আছো, প্রত্যেকে কাজ করছি, একজন এটাকে অপারেট করছে, সবগুলো ব্যাচে জমা হচ্ছে, তারপর কম্পিউটারের মধ্যে চলে যাচ্ছে। ঠিক এইভাবে কিন্তু কাজটা হচ্ছে। তো আমরা এটা নোটস থেকে দেখে নিই, ব্যাচ প্রসেস থেকে নোটটা একবার বের করে নিই, আমরা দেখে নাও। এখানে কী লেখানো হয়েছে, ইহা হলো এমন এক ধরনের সিস্টেম যেখানে ব্যবহারকারীরা সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ না করে ইন্টারঅ্যাক্ট না করেই একই ধরনের অনেকগুলো কাজ একসাথে বা গ্রুপ করে সম্পন্ন করতে পারে। উদাহরণ কি আছে, IBM ZOS আছে, UNISYS ইউনিসিস MCP আছে, এবং হচ্ছে বার্নোস MCP BCS, এটা হচ্ছে ওএসের নাম। তো এবার দেখতে আমাকে ব্যাচ প্রসেসিংয়ের কাজ নোটসটা এবার তোমার 7 নম্বর নোটটা তোমার লিখে নিবে। কি আছে, ব্যাচ প্রসেসিংয়ের সিস্টেমের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তাহলে সুবিধার মধ্যে কী পড়বে, একসাথে অনেকগুলি কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়, ব্যাচে কাজ করা হয়, কাজের গতি বেশি হওয়ায় সময় সাশ্রয় হয়, অবশ্যই সময় কম লাগবে, বড় আকারের ডেটা প্রসেসিংয়ের জন্য উপযুক্ত, যেহেতু ব্যাচে কাজ হচ্ছে ভেঙে, তো বড় আকারের ডেটা প্রসেসিং করা হয়। আর অসুবিধা কী হবে, কাজের ফলাফলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, এক্ষেত্রে ইউজারদের সরাসরি নিয়ন্ত্রণ নেই, আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হয় না, এই হলো অসুবিধা। আর ব্যবহার কি আছে, পুরনো ব্যাংকিং সিস্টেমে এর ব্যবহার করা হতো, হচ্ছে ব্যবহার। এই হচ্ছে আমার ব্যাচ প্রসেসিংয়ের সুবিধা অসুবিধা ব্যবহার। আর দেখি কিছু লেখা আছে কিনা নোটস। হ্যাঁ, আরেকটা পয়েন্ট আছে 7 নম্বরের প্রশ্নের মধ্যে, এটা তো হয়ে গেল ব্যাচ প্রসেসিং। আচ্ছা, ওইটা দুবার কপি হয়ে গেছে, ঠিক আছে। আর দেখে নিই ব্যাচ প্রসেসিংয়ে কোনো নোটস এখানে আছে কি না, নেই। তো ব্যাচ প্রসেসিংয়ে এটুকু পড়লেই হয়ে যাবে। এবার দেখি পরের প্রশ্নটা। পরে আমরা করেছি হচ্ছে কি, বই থেকে দেখে নিই, ব্যাচ প্রসেসিং হয়ে গেল আমাদের। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। মাল্টি প্রোগ্রাম মানে একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম এখানে কাজ চলবে। এই ধরনের অপারেটিং সিস্টেমে যেখানে একাধিক প্রোগ্রাম একই সময়ে মেমোরিতে লোড করা হয়, দেখো তোমাদের কিন্তু 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক ডিটেলসে পড়তে হবে। প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা আমি বললাম ব্যাচ প্রসেসিং কি, এখান থেকে প্রশ্ন আছে ব্যাচ প্রসেসিং সিস্টেম কি, ইহা একটি সুবিধা লেখো। আবার ওর সঙ্গে দিতে পারলে মাল্টি প্রোগ্রামিংয়ের সংজ্ঞা লেখো। মিক্স করে প্রশ্ন আসতে হবে, তোমরা কিন্তু কনসেপ্টটা বুঝে নাও যাতে নিজেরা লিখতে পারো। তো মাল্টি প্রোগ্রামিং কি, এই ধরনের অপারেটিং সিস্টেমে যেখানে একাধিক প্রোগ্রাম একই সময়ে মেমোরিতে লোড করে রাখা যায় এবং সিপিইউ একটার পর একটা প্রোগ্রাম চালাতে পারে যাতে সিপিইউ কখনো অলস না থাকে। অর্থাৎ মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারকে একসাথে অনেকগুলো কাজ করতে সক্ষম করে তোলে, সিপিইউ সর্বদা ব্যস্ত রাখে, সিস্টেম সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করে। মধ্যে কথা, সিপিইউকে একটা বা একটা কাজ দিয়ে রাখা হয় যাতে সিপিইউ কখনো স্টপ না হয়ে থাকে, কাজগুলো পরপর চলতে থাকবে। ঠিক আছে, আমরা এখান থেকে নোটস দেখবো, মাল্টি প্রোগ্রামিং নোটস দেখি কোথায় লেখা আছে, একটু খুঁজতে হবে, নোটটা এলেবেলে আছে। মাল্টি প্রোগ্রামিং কোথায় আছে, দেখো এটা মাল্টি প্রোগ্রামিং ওএস 3 নাম্বারটা। এই ধরনের অপারেটিং সিস্টেমে একসাথে একাধিক প্রোগ্রাম মেমোরির নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমান্তরালভাবে পরিচালিত হয়। উদাহরণ কি আছে, ইউনিক্স আছে, লিনাক্স আছে, IBM আছে ইত্যাদি। তো এটা হলো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এবার দেখতে হবে মাল্টি প্রোগ্রামিংয়ের বাকি নোটসগুলো নিচের দিকে আছে, আমার দেখে নিই একবার কোথায় মাল্টি প্রোগ্রামিং। হ্যাঁ, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধাগুলি লেখো। আচ্ছা, নিচ থেকে দেখে নিই। লেখো, এখানে কি আছে, এক্ষেত্রে একসাথে অনেকগুলি প্রোগ্রাম বা কাজ করা যায়, সিপিইউ এর ব্যবহার বেশি হওয়ায় পুরো সিস্টেমে কার্যকারিতা বৃদ্ধি পায়। অসুবিধা কি আছে, এক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন মেমোরি বা র্যামের প্রয়োজন হয় যেহেতু অনেকগুলো কাজ প্রোগ্রাম চলবে। অপারেটিং সিস্টেম জটিল প্রকৃতির হয়, অনেকগুলো কাজ চললে ওএসটা জটিল প্রকৃতি হবেই। তার মানে যেহেতু অনেকগুলো কাজ চলছে সেজন্য কিন্তু এটা হচ্ছে জটিল প্রকৃতির হয়। ব্যবহার কি হবে, সাধারণ কম্পিউটার সিস্টেম ইহার ব্যবহার, নর্মাল সিস্টেমে আমরা যে কম্পিউটার সিস্টেম ইউজ করি এখানে মাল্টি প্রোগ্রামিং ব্যবস্থা আছে, যেমন কি গান শোনা, ডকুমেন্ট ফাইলের কাজ করা, ইন্টারনেট ইউজ করা ইত্যাদি। এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিংয়ের ব্যবহার। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে পরের পয়েন্ট। তাহলে আমরা মাল্টি প্রোগ্রামিং হয়ে গেল। এবার দেখি, চলে আসি টাইম শেয়ারিং।
টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ব্যাপারটা কি দেখো, এখানে কি হবে, অনেকগুলো ইউজার একসঙ্গে একটা সিপিইউকে ইউজ করবে, সময় ভাগ করে করে ইউজ করবে। তো বই কি বলছে, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যেখানে একই সিপিইউকে অনেক ব্যবহারকারী বা প্রোগ্রাম কিছু সময় অন্তর অন্তর ভাগ করে ব্যবহার করতে পারে, যেন প্রত্যেক ব্যবহারকারী মনে করে সে সেই সিপিইউ একা ব্যবহার করছে। এটিকে মাল্টিটাস্কিং সিস্টেমের একটি উন্নত সংস্করণ বলা যায়। মধ্য কথা, এখানে একটা সিস্টেম সিপিইউ থাকবে, দেখো এখানে একটা সিপিইউ আছে, এখানে ইউজার আছে 1 2 3 4 5 6, ঠিক আছে। তো এখানে যেমন দেখো এ যখন অ্যাক্টিভ স্টেটে, এ লাল হয়ে আছে, এ এখন ইউজ করছে, আর এ আছে রেডি স্টেটে, এরপরে কাজ করবে এ, তারপরে কাজ করবে এ, তারপরে কাজ করবে, এইভাবে কিন্তু কাজ করবে। অর্থাৎ মনে হবে যে যখন কাজ করবে তার আন্ডারে ওই সিপিইউটাই থাকবে। এ হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। তো আমরা নোটস দেখে নিই, টাইম শেয়ারিং কোথায় আছে আমার খাতায়, একটু বের করে নিই একটু। এই নাম্বার টাইম শেয়ারিং ওএস। টাইম শেয়ারিং পদ্ধতিতে একাধিক ব্যবহারকারী একসঙ্গে নিজ নিজ টার্মিনালে, মানে টার্মিনাল মানে কি, এটি একটি সিপিইউবিহীন যন্ত্র যেখানে শুধুমাত্র মনিটর থাকে, মানে তোমরা খালি মনিটরের মধ্যে বসে থাকবে, সিপিইউ অন্য জায়গায় আছে, মানে প্রত্যেকটা ইউজারের কাছে খালি স্ক্রিন থাকবে, ঠিক আছে। টার্মিনালে বসে মূল কম্পিউটারে কাজ করে। এই হচ্ছে টাইম শেয়ারিংয়ের সংজ্ঞাটা। বই তো সংজ্ঞা আছে, ওখানে তো দেখতে পারতে। এবার দেখি টাইম শেয়ারিংয়ে বাকি কী লেখানো আছে আমার খাতায়। আচ্ছা, টাইম শেয়ারিং বুঝতে পারছি তোমাদের একটু সমস্যা হয়তো হচ্ছে নোটগুলো খুঁজতে, আমারও সমস্যা হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, টাইম শেয়ারিংয়ের সুবিধা অসুবিধা দেখে কী আছে সুবিধা। সিপিইউ সময় ভাগাভাগির মাধ্যমে একসাথে কাজের সুযোগ দেয়, প্রত্যেকটি কাজের জন্য সমান সুযোগ পাওয়া যায়, একটি কম্পিউটারে বহু ব্যবহারকারী কাজ করতে পারে। এই হচ্ছে টাইম শেয়ারিংয়ের সুবিধা। তো অসুবিধা কী আছে, সময় ভাগাভাগি ব্যবস্থাটা জটিল এবং একসাথে একাধিক ব্যবহারকারী পরিচালনা করার জন্য উন্নত সফটওয়্যারের প্রয়োজন হয়। অবশ্যই দেখো, যখন একটা সিপিইউ সবাই ভাগ করবে, ভালো সফটওয়্যার প্রয়োজন যাতে সবাই ইউজ করতে পারে। একসাথে অনেক ব্যবহারকারী কাজ করলে কাজের গতি কমে যাচ্ছে, এটা অসুবিধা। যা সুবিধা আছে তার অসুবিধা খুঁজে বের করতেই হবে। আচ্ছা, ব্যবহার কি আছে, রেলওয়েতে কোনো স্টেশনের টিকিট কাটার জন্য একটি সার্ভারের সঙ্গে একাধিক টার্মিনাল যুক্ত হয়ে যায়, ফলে বিভিন্ন কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়। এটা হচ্ছে টাইম শেয়ারিংয়ের সুবিধা, মানে ব্যবহার হয়ে গেল টাইম শেয়ারিং। এবার দেখি বই থেকে পরেরটা। টাইম শেয়ারিং আমাদের কমপ্লিট। আচ্ছা, এখানে একটা পার্থক্য দেওয়া আছে, এটা তোমার বই থেকে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। মাল্টি প্রোগ্রামিং ও টাইম শেয়ারিংয়ের মধ্যে পার্থক্য কী দেখো, সিপিইউ বরাদ্দ বিষয়ে কী আছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত একটি প্রোগ্রাম সিপিইউ পায় না। এখানে মাল্টি প্রোগ্রামে কী হয়, একটা প্রোগ্রাম শেষ হয় একটা প্রোগ্রাম আসে। আর টাইম শেয়ারিংয়ে কী হবে, একটি নির্দিষ্ট সময়ের জন্য সিপিইউ বরাদ্দ পায়, ঠিক আছে। আর মাল্টি প্রোগ্রামের ক্ষেত্রে হচ্ছে মানে ইউজারদের কাজ ধীরে হয়, এক্ষেত্রে দ্রুত হয়। আর এখানে ব্যাচ প্রসেসিং প্রযুক্তি ইউজ করা হয় মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, আর এখানে টাইম কোয়ান্টাম ও শিডিউলিং প্রযুক্তি ব্যবহার করা হয়। মানে টাইম কোয়ান্টাম বলতে টাইম ভাগ করে দেওয়া হয়, শিডিউলিং বলতে সময় ভাগ করে দেওয়া হয়েছে, তুমি এই সময় ইউজ করবে, তুমি এই সময় ইউজ করবে, এইভাবে, ঠিক আছে। এবার দেখো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। এর মানে কি, মাল্টি প্রসেস, অনেকগুলা কাজ চলবে, অনেকগুলো, মানে এখানে অনেকগুলো মানে সিপিইউ থাকবে, মানে প্রসেস চলবে অনেকগুলা, ঠিক আছে। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম এমন একটি সিস্টেম যেখানে একাধিক প্রসেসর সিপিইউ একসাথে কাজ করে এবং একাধিক কাজ একযোগে সম্পূর্ণ করতে পারে। মোদ্দা কথা, মাল্টি প্রসেস, একটা প্রসেস একটা সিপিইউ করবে, এখানে অনেকগুলো সিপিইউ থাকবে। এটি একটি কম্পিউটারে বহু সিপিইউ ব্যবহার করে একই সময়ে বিভিন্ন প্রোগ্রাম বা প্রক্রিয়া চালায়, ঠিক আছে। এটা কি উদ্দেশ্য আছে, সিস্টেমের গতি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে, সিপিইউ সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে, একই সময় একাধিক কাজ আরও দ্রুত সম্পন্ন হয়। এটা হচ্ছে কিন্তু মাল্টি প্রসেসিংয়ের মূল উদ্দেশ্য। আমি এবার নোটসটা দেখবো, আমার মাল্টি প্রসেসিং উপর দিকে আছে, আমার দেখে নিই একবার। মাল্টি প্রসেসিং কোথায় গেল, এই মাল্টি প্রসেসিং কী আছে, এই ধরনের সিস্টেম দুই বা ততোধিক কেন্দ্রীয় প্রসেসর বা সিপিইউ দ্বারা পরিচালিত হয়। এই অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো সেখানে একাধিক প্রসেসর ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে কাজের গতি অত্যন্ত দ্রুত হয়, একাধিক প্রসেসর ব্যবহৃত হয় বলে এর ওপর বেশি নির্ভরশীল হওয়া যায়। অনেকগুলো প্রসেসর আছে, কাজ ভালো হবে, কাজে ফাস্টও হবে, এর উপর নির্ভর করা যায়। উদাহরণ কি আছে, মহাকাশযান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আর কি আছে কলকারখানা, এ সমস্ত ক্ষেত্রে মাল্টি প্রসেসিং সিস্টেম ব্যবহৃত হয়।
হয়ে গেল। এবার দেখি মাল্টিপ্রসেসিং থেকে পরবর্তী নোটগুলো কী আছে। এই একটা আছে, মাল্টিপ্রসেসিং সিস্টেমে কত প্রকার ও কী কী, এটা হচ্ছে, আচ্ছা একটু প্রশ্ন, আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, 5 নম্বর প্রশ্ন, মাল্টিপ্রসেসিং সিস্টেম এর উদ্দেশ্য কী? উদ্দেশ্য আমরা বই থেকে পড়ে নিলাম। এখানে দেখে কী লিখেছে, এই প্রকার সিস্টেম একসাথে একাধিক সিপিইউ পরিচালিত করতে পারে, ফলে কার্যদক্ষতা বৃদ্ধির জন্য একাধিক সিপিইউ ব্যবহার করা হয় এবং একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য প্রসেসরগুলি সমান্তরালভাবে কাজ করে। এবার মাল্টিপ্রসেসিং সিস্টেম আবার দু প্রকার আছে, একটা সিমেন্টিক আছে, সিমেন্টিক মাল্টিপ্রসেসিং, এবং অ্যাসিমেট্রিক, সিমেট্রিক মাল্টিপ্রসেসিং এবং অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং। সিমেট্রিকের ব্যাপারটা কি, সিমেট্রিক সিস্টেমে সবগুলি সিপিইউ বা প্রসেসর সমান ক্ষমতা সম্পন্ন হবে। সিমেট্রিকে সবগুলো সিপিইউ সমান, মানে একই শক্তিশালী হবে সিপিইউ। আর অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে কী হয়, একটি সিপিইউ থাকবে মাস্টার, বাকি সব থাকবে স্লেভ। মানে এক্ষেত্রে কী হবে, একটা থাকবে মেন সিপিইউ, বাকি সব কম দামি সিপিইউ হলেও কাজটা চলবে। এ হচ্ছে মাল্টিপ্রসেসিংয়ের ভাগ ছিল। হ্যাঁ, আচ্ছা আরেকটা কিছু মানে লেখানো ছিল, একবার দেখে নিই আমি, কোথায় গেল, মাল্টি প্রোগ্রামিং হয়েছে না, আচ্ছা হ্যাঁ, এই মাল্টি প্রসেসিংয়ের সুবিধা অসুবিধা লেখা আছে, দেখে নাও। দ্রুত ডেটা প্রসেসিং করা যায় এখানে অবশ্যই। 2 নম্বর কী আছে, একটি সিপিইউ কোনো কারণে কাজ করা বন্ধ করলে পুরো সিস্টেম বন্ধ হয় না। কেন বন্ধ হয় না, ওখানে অনেকগুলো সিপিইউ কাজ করতে পারে। নাম্বার 3, বড় বড় জটিল কাজ একসাথে করা যায় এবং সমস্ত কাজের চাপ একটি সিপিইউকে বহন করতে হয় না। একদম তাই। অসুবিধা কী আছে, এক্ষেত্রে সিস্টেমের কার্যপ্রণালী জটিল হয়, অবশ্যই তাই। অনেকগুলো সিপিইউ কাজ করবে, সিস্টেম জটিল হবেই। একাধিক সিপিইউর মধ্যে সমন্বয় করা কঠিন, সবার সঙ্গে লিয়াজ করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে ব্যয়বহুল এবং জটিল হার্ডওয়্যার প্রয়োজন হয়। ঠিক আছে, ব্যবহার কোথায়, বিজ্ঞান গবেষণা, সুপার কম্পিউটার ইত্যাদিতে মাল্টি প্রসেসিং সিস্টেম ইউজ করা হয়। হয়ে গেল। এবার দেখি আমরা পরের পার্টটা, 4টা হয়ে গেল, আর 2টো আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আচ্ছা এখানে মাল্টিপ্রসেসিংয়ের ছবি দেওয়া আছে, মেমোরি আছে, একটা সিপিইউ একটা সিপিইউ ইউজ করছে। ঠিক আছে, আচ্ছা এবার একটা পার্থক্য দেখে নিই বই থেকে আমরা, মাল্টি প্রোগ্রামিং আর মাল্টি প্রসেসিং কী পার্থক্য আছে দেখো। এক্ষেত্রে সিপিইউ একটা, এখানে সিপিইউ একাধিক। মানে এখানে একটা সিপিইউতে একাধিক প্রোগ্রাম চলছে, এখানে অনেকগুলো সিপিইউতে অনেকগুলো প্রোগ্রাম চলছে। কাজের ধরনকে একসাথে অনেক কাজ র্যামে লোড করে ঘুরিয়ে ফিরে চালানো হয়। এক্ষেত্রে প্রতিটা সিপিইউ আলাদা আলাদা কাজ চালায়। এটা ধীর হবে অবশ্যই, সিপিইউ একটা, কারণ অনেকগুলো কাজ লোড দেওয়া আছে, এটা ফাস্ট হবে। এর দক্ষতা সীমিত, এর দক্ষতা বেশি। হয়ে গেল। এবার দেবো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, ডিস্ট্রিবিউট করে দেবে কাজটাকে। কি বলছে, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম যা একাধিক কম্পিউটার বা প্রসেসরকে সংযুক্ত করে একটি একক সিস্টেমের মতো কাজ চালায়। এই কম্পিউটারগুলি আলাদা হলেও ব্যবহারকারীর কাছে সব কিছু একটি সিস্টেম হিসেবে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখবো আমরা ডিস্ট্রিবিউটার থেকে নোটসটা বের করি। ডিস্ট্রিবিউটার সিস্টেমটা কোথায় আছে আমার খাতায়, দেখুন ডিস্ট্রিবিউটেড ওএস কি, এই প্রকার অপারেটিং সিস্টেমে বিভিন্ন অবস্থানে থেকে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত একাধিক কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করে। মানে এখানে নেটওয়ার্কের মাধ্যমে অনেকগুলো সিস্টেমের সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে, কাজটাকে ডিস্ট্রিবিউট করে দেবে। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রতিটা কম্পিউটার সিস্টেম নিজস্ব সিপিইউ, মেমোরি ও স্টোরেজ ও লোকাল সিপিইউ থাকে। প্রত্যেক কাছে লোকাল সিপিইউ আছে, সবাই আমরা একটা সার্ভারের সঙ্গে কানেক্ট হয়ে আছি, ওখান থেকে ডেটা দিচ্ছে, আমরা সবাই ডেটা পেয়ে যাচ্ছি, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। সুবিধা কী আছে, এই সিস্টেমগুলি সহজেই অ্যাটেন্ড করা যায়। আচ্ছা, মানে সহজেই ব্যবহার করা যায়, সহজে অ্যাটেন্ড করা যায়। নাম্বার 2, একাধিক কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত হয়ে একসাথে কাজ করতে পারে। নাম্বার 3 কী আছে, একটি সিস্টেম খারাপ হলেও নেটওয়ার্কের কোনো প্রভাব পড়ে না। ঠিক আছে, যেটা আমার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে। যেমন দেখো, মনে করো আমি যদি কোনো অনলাইন ক্লাস করাই, ইউটিউব লাইভ ক্লাস করাই, তখন কী হবে, তোমার সবাই প্রত্যেকের ফোন নিয়ে বসে থাকবে, এখান থেকে ডেটা যাচ্ছে, তোমার সবাই ডেটা পেয়ে যাচ্ছ, আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। অসুবিধা কী আছে, অপারেটিং সিস্টেমের ব্যবস্থাপনা খুব জটিল হয় এবং ঝুঁকি সম্পন্ন হয়। নাম্বার 2, নেটওয়ার্ক কানেকশান চলে গেলেও কাজের সমস্যা হয়। এখানে এটা অসুবিধা, কারণ নেট যদি আমি লাইভ ক্লাস করতে, যদি তোমার নেট চলে যায় আমার, তো তোমার লাইভ ক্লাসটা পাবে না, সমস্যা হবে। ব্যবহার কী আছে, ক্লাউড কম্পিউটিং, অবশ্যই ক্লাউড কম্পিউটিং, যেটা তোমার সার্ভার নির্ভর কম্পিউটিং, AWS, গুগল ক্লাউড, অ্যাজিউম ইত্যাদি, সব ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে পড়বে। আচ্ছা,
আর ব্যবহার কী আছে, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজ করা হয়, আর ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এটা হলো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। আর এর থেকে বই থেকে কিছু পাওয়া যায় কিনা, বৈশিষ্ট্যগুলো দেখে নিই একবার, সুবিধা তো বলে দিলাম। এখানে কিছু ব্যবহার দেওয়া আছে, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, রিয়েল টাইমে ইউজ করা হয়, টেলিফোন যোগাযোগ নেটওয়ার্কে ইউজ করা হয়। আচ্ছা, এবার দেখবো আমরা লাস্ট পার্টটা, রিয়েল টাইম। রিয়েল টাইম মানে তৎক্ষণাৎ কাজগুলো হবে। মনে করো রকেট লঞ্চ হচ্ছে, কোথাও গিয়ে একটা মিসাইল মানে পড়বে, সেখানে কিন্তু রিয়েল টাইম কাজগুলো আমাকে দেখতে হবে, এটা রিয়েল টাইম। দেখো রিয়েল টাইম এখান থেকে দেখে নিই। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এমন একটি সিস্টেম যা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে বাধ্য হয়। একটা টাইম দেওয়া থাকবে, আমি টাইম দিলাম, ওই সময়ের মধ্যে গিয়ে বোমটা ওখানে গিয়ে পড়বে, বা টাইম দেওয়া আছে রকেট, ওই টাইমের মধ্যে রকেটটা লঞ্চ হবে। এই সিস্টেমে প্রতিটা কাজের জন্য সময় ফিক্স থাকে এবং সেই সময়ের মধ্যে কাজ শেষ করতেই হয়, রিয়েল টাইম। এখানে কি আছে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলি হলো শিল্প নিয়ন্ত্রণ, টেলিফোন সুইচিং সরঞ্জাম, ফ্লাইট নিয়ন্ত্রণ, আকাশে এরোপ্লেন চলছে ওর গতিবিধি নিয়ন্ত্রণ, রিয়েল টাইম সিমুলেশন। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের উদাহরণ কী আছে, এয়ারলাইন ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, কমান্ড কন্ট্রোল সিস্টেম, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম, হার্ট পেসমেকার, আবার কিছু নেটওয়ার্ক মাল্টিমিডিয়া সিস্টেম, রোবোটিক সিস্টেম, মিসাইল কন্ট্রোল ইত্যাদি। এগুলি সব হচ্ছে রিয়েল টাইমের সিস্টেমের উদাহরণ। এবার এর মধ্যে কিছু ভাগ আছে, রিয়েল টাইমে কিছু ভাগ কিছু হার্ড রিফেল টাইম, না হার্ড রিয়েল টাইম সিস্টেম, সফট রিয়েল টাইম সিস্টেম, ফার্ম রিয়েল টাইম সিস্টেম। এটা আমাকে নোটস থেকে দেখে নিই আমার রিয়েল টাইম কী আছে। সংখ্যাটা বই থেকে লেখানো আছে, আমি আর রিপিট করলাম না, উদাহরণগুলো বই থেকে বলা আছে। সুবিধা দেখে নিই, কী সুবিধা আছে। এই অপারেটিং সিস্টেম তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে, অবশ্যই রিয়েল টাইমে কাজ হচ্ছে, খুবই নির্ভরযোগ্য, নিরাপদ। একই ধরনের সিস্টেমগুলি সাধারণত ত্রুটিমুক্ত হয়। অসুবিধা কী আছে, এই ধরনের অপারেটিং সিস্টেমগুলি বেশ জটিল হয়, এই সিস্টেমগুলি অত্যন্ত ব্যয়বহুল হয়, অবশ্যই ত্রুটি নির্ধারণ করা খুব জটিল হয়। ব্যবহারটা আমরা দেখে নিলাম। এবার বিভিন্ন প্রকার রিয়েল টাইমে হচ্ছে আমরা কাজগুলো দেখে নিই। হার্ড রিয়েল টাইম দেখলাম, এই ধরনের সিস্টেম কখনোই তার সময়সীমা লঙ্ঘন করতে পারে না। হার্ড, যা টাইমের মধ্যে কাজটা করতে হবে, সময়সীমা লঙ্ঘিত হলে ভয়াবহ পরিণতি হতে পারে। আচ্ছা, তার মানে আমি যদি একটা টাইমিংয়ের মধ্যে যদি কাজটা সম্পূর্ণ না হয়, আমাদের একটা খারাপ অবস্থা হতে পারে। তোমার রকেট লঞ্চ, একটা টাইম দেওয়া হলো, টাইমে যদি রকেটটা লঞ্চ না হয় তো এটা একটা সমস্যা হতে পারে, যেগুলো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। উদাহরণ কি, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা। সফট রিয়েল টাইম কী হবে, এই সিস্টেমে মাঝে মাঝে তার সময় সীমা অতিক্রম করলে তার পারফরমেন্স কমে যায়, কিন্তু সিস্টেম পুরোপুরি ব্যর্থ হয় না, ঠিক আছে। যেমন টেলিফোন সুইচ, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি। ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আমি হয়তো একটা মানে ভিডিও ক্লাস করাচ্ছি, তুমি হয়তো মানে রিয়েল টাইম দেখতে পেলে না, কিন্তু তুমি ব্যাক করে কিন্তু পরবর্তী ক্লাসটা দেখতে পারবে। এটা হলো মানে সফট রিয়েল টাইম। আর দৃঢ়টা কি, দৃঢ় রিয়েল টাইম মানে হচ্ছে, এটার ইংলিশ নাম কী আছে, ফার্ম রিয়েল টাইম, ঠিক আছে, ফার্ম বা দৃঢ়। এখানে কী বলছে, এগুলি এমন সিস্টেম যা হার্ডওয়্যার এবং সফটের মিক্স। তার ফার্মটা কি, হার্ড এবং সফট রিয়েল টাইমের মিক্স সিস্টেমের মধ্যে অবস্থিত। দৃঢ় রিয়েল টাইম সিস্টেম একে নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করে, যা সহনীয়, আর তবে সময়ের সাথে সাথে আউটপুটের উপযোগিতা হ্রাস পায়। এটা হচ্ছে মিক্স। যেমন অনলাইন ট্রেডিং সিস্টেম আছে, অনলাইন নিলাম সিস্টেম আছে, রিজার্ভেশন সিস্টেম আছে, এগুলো হচ্ছে দৃঢ় বা ফার্ম রিয়েল টাইম সিস্টেমের উদাহরণ, ঠিক আছে। তো এবার দেখে নিই আমরা বই থেকে, এবার দেখে নিই রিয়েল টাইম হয়ে গেল আমাদের। ডিস্ট্রিবিউটেড সিস্টেম ও রিয়েল টাইম সিস্টেমের মধ্যে কী পার্থক্য আছে। একাধিক সিস্টেম একত্রে পরিচালনা করা হয়, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা হয়। এই ক্ষেত্রে এটা ধীর প্রক্রিয়া, এটা খুব দ্রুত প্রক্রিয়া, রিয়েল টাইম কাজ চলছে। এর ব্যবহার ক্লাউড নেটওয়ার্কে, এর ব্যবহার হচ্ছে ইন্ডাস্ট্রি আর রোবোটিক্স, মেডিকেলে ইউজ করা হয়, বা এয়ারলাইনে ইউজ করা হয়, মিসাইল লঞ্চে ইউজ করা হয়। আর রিসোর্সকে বিভিন্ন সিস্টেমের মধ্যে ভাগ করা হয়, একক ডিভাইসের সীমিত রিসোর্স। তো দেখো চলে আসে 19 মিনিট, তার মানে কি আমরা কিন্তু প্রথম অধ্যায়টা সাকসেসফুলি শেষ করে দিলাম। তো আশা করি তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনও করেনি অবশ্যই করো। দেখো তোমরা বলছো স্যার ক্লাস দিন, ক্লাস কিন্তু তোমার চলে এসছে, আর দুটো ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু প্রথম চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আমরা যদি অধ্যায় দেখি, আমরা কিন্তু প্রথম অধ্যায় শেষ করে দিলাম, এরপরে আমাদের শুরু হবে দ্বিতীয় অধ্যায়। আর তোমরা এবার যার কাছে বই আছে তারা অবশ্যই বই বের করে দেখে নাও 19 প্রশ্নগুলো, কীরকম প্রশ্ন এসছে। আমি যে একটা 7 নম্বরের প্রশ্ন, 5 প্রশ্ন দেখি, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কত প্রকার এর বর্ণনা দাও। তার মানে হার্ড রিয়েল টাইম, সফট রিয়েল টাইম, ফার্ম রিয়েল টাইম সমাজ লিখতে হবে।
অপারেটিং সিস্টেম কি, তিনটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের আগের দিন হয়ে গেছে। ব্যাচ প্রসেসিং সিস্টেম কি, উপকারিতা, সুবিধা অসুবিধা। এখন তোমার প্রশ্নগুলো খেয়াল করলেই বুঝতে হবে তোমাদের কতখানি পড়তে হবে। মাল্টি প্রোগ্রামিং কি, ব্যাচ প্রসেসিং এবং টাইম শেয়ারিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো। মাল্টি প্রসেসিং সিস্টেম কি, উপকারিতা, অসুবিধা। অসুবিধা মানে কিন্তু সীমাবদ্ধতা। স্পুলিং বাফারিং কি, আমাদের হয়েছে আগের দিন। ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি, বৈশিষ্ট্য লেখো, ব্যবহার লেখো। আর 6 নম্বর ডিস্ট্রিবিউটেড ও রিয়েল টাইম সিস্টেম পার্থক্য লেখো। দুটি অপারেটিং সিস্টেমের মধ্যে দুটি করে বৈশিষ্ট্য লেখো। দেখো যা যা প্রশ্ন আছে আশা করি সবগুলো কিন্তু আমরা সলভ করতে পেরেছি। তো ক্লাসটা এখানে শেষ করছি। যেখানে যা সমস্যা তোমরা কমেন্ট করবে। আর তোমাদের কাছে প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যা প্রশ্ন সমস্যা প্রত্যেকে গুগল করতে পারো, চ্যাট জিপিটি করতে পারো। গুগলে কিন্তু অনেক ভালো ভালো অ্যান্সার পাওয়া যায়। মোদ্দা কথা তোমাদের কিন্তু টপিকগুলো বুঝতে হবে ভাই বোনু, সবাইকে বলছি টপিক বুঝতে হবে। পরীক্ষায় সময় খুবই কম পাবে, 1.5-2 ঘন্টা সময়, অনেক কম সময়। তোমাদের কিন্তু লিখতে হবে। আর প্রত্যেকে পড়াশোনা শুরু করো, বই পড়ো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। ওকে বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে।